রাতে সুফল আজ তাড়াতাড়ি ফিরল। মহসিন আহমেদও আজ তাড়াতাড়ি ফিরেছেন। বেশ অনেক দিন পর আজ একটু রিল্যাক্স লাগছে তাকে। মালা, পারুল ও জফুরাবাদে সবাই খেতে বসেছে। খেতে খেতে সবাই গল্প করছিল। খাচ্ছিল না কেবল সুফল। অনেক দিন পর সবাই একসঙ্গে খেতে বসেছে। তার আমেজ সুফলের মধ্যে পরিলক্ষিত হচ্ছে না। তাকে কেমন নিস্তব্ধ লাগছে। মহসিন আহমেদ সুফলকে লক্ষ্য করে বললেন, সুফল, তোমাকে এমন মনমরা লাগছে কেন? কিছু হয়েছে? সবাই সুফলের দিকে তাকিয়ে রইল। খুশবুও তাকালো। আসলেই তো মানুষটাকে এমন অন্যমনস্ক লাগছে কেন? সুফল খেতেই পারছিল না। খাবার প্লেটে নাড়াচাড়া করছিল শুধু। অন্যমনস্ক হয়ে কিছু ভাবছিল। কিছু না বাবা, আমার শরীরটা ভালো লাগছে না। খেয়ে নাও আগে, না খেয়ে টেবিল ছাড়বে না। নিজের যত্নের প্রয়োজন আছে তোমার। নিহারী চিন্তিত হলেন। অস্থিরতার সহিত চেয়ার ছেড়ে উঠে সুফলের নিকট এলেন। কপাল গাল ছুঁয়ে বললেন, কি হয়েছে বাবা? তোর তো জ্বর নেই, কোথায় কষ্ট হচ্ছে? বুকে আম্মা। মনে মনে কথাটা আড়ালো, মুখে কিছু বলতে পারল না সুফল। স্বাভাবিক হেসে বলল, কিছু হয়নি মা, চিন্তা করো না। অফিসে কাজের চাপ বেড়েছে, একটু চাপটা কমাতে হবে। স্ট্রেস নিতে পারছি না। তুই সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা। আহা বসো তো, খাও। তোমরা সবাই কেন তাকিয়ে আছো আমার দিকে? ভাইয়া, ভাবি, বাবা, তোমরা খাও তো। সুজন বেশ চিন্তিত ছিল, তবে এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, কাজের বাইরে একটু সময় তো খুশবুকেও দিতে পারি সুফল। নতুন বিয়ে করেছিস, মার সাথে খোলো। বউকে একটু সময় তো দিস না। মেয়েটারও তো একটু সকাল্লাদ আছে। এভাবে কাজের পেছনে ছুটলে তোর বউ হারাতে হবে। অফিসকে মেয়েটা সতীন বানিয়ে ছেড়েছিস। সুফল না চাইতে হেসে উঠল। আলতো করে ভাইকে খোঁচা দিয়ে বলল, ভাইয়া, তুমি চেঞ্জ হবে না? সবসময় চুপ থাকবে, কিন্তু হঠাৎ হঠাৎ বেফাস কথা, স্থান কাল ভুলে হড়বড় করে ছেড়ে দেবে। মুখে লাগাম টানো ভাইয়া। সবাই মুখ টিপে হাসল। শুধু সম্পূর্ণ সময় রুম্পা ছিল নির্বিকার। কোনো দিকে না তাকিয়ে খেয়ে চলে গেল। সবার তাতে তেমন কিছু গেল এলো না। সবাই খাবার খাওয়া শেষে মজার গল্প করে কাটালো। রুমে এসে সুফলের সামনে দাঁড়ালো খুশবু। সুফল রুমে এসে ল্যাপটপে ইম্পর্ট্যান্ট কিছু পিকচার আর তথ্য সূত্র মেলানোর চেষ্টা করছিল। সব কিছু এসে এক জায়গায় থেমে যাচ্ছিল। শুরু থেকে শেষ অবধি একটা জায়গায় এনে তাকে দাঁড় করিয়ে দিচ্ছে। কেন সে বারবার থেমে যাচ্ছে একটি স্থানে? আপনার আমাকে ছুতে ইচ্ছে করে না? খুশবুর আচমকা এমন প্রশ্নে ভরকালো, চমকালো, থমকালো সুফল। চোখের পলক ঝাপটা দিয়ে বলল, হঠাৎ এমন প্রশ্ন? না এমনি, বলুন দেখি। যদি বলি ইচ্ছে করে তাহলে? খুশবু হাসল, বলল, তবে এত দূরত্ব কেন? দূরত্ব কোথায়? এই তো আপনার অনেক কাছে আমি, একসঙ্গে কাছাকাছি থাকছি। এছাড়া আমাদের মনের দূরত্ব অনেক সুফল। ওহো, মনের দূরত্ব কেবলই আপনার দিক থেকে। আসলে আপনার আর আমার মাঝে দূরত্ব কেবলমাত্র এই বিছানায়। পাশাপাশি শোয়ার পর যতটা স্থান ফাঁক থাকে ঠিক ততটায়। শরীর ভোগে বা ছোঁয়ার মধ্যে কোনো দূরত্ব নেই, থাকে না বলে আমি মনে করি। আপনি আমার মনের দূরত্বে নেই। আপনার মনে আমি কতটা জুড়ে রয়েছি তা জানি না, কিন্তু আপনি আমার মনে সবসময় বিরাজমান। রাতে ইচ্ছে হলে আপনাকে দেখতে পারি। আপনি ঘুমিয়ে পড়লে আপনার শ্বাস প্রশ্বাস শুনতে পারি। আপনার নিঃশ্বাসের সাথে আপনার বুকের ওঠানামা দেখতে পারি। আপনাকে দেখে রাত কাটাতে পারি, এই বা কম কিসে? আর যখন আপনার চক্ষু শীতল করা চাহনি দেখি, আমি সেখানেই থমকে যাই, আটকে যাই। আমার হৃদস্পন্দন থমকায়, দম বন্ধ হওয়ার উপক্রম হয়। এই অনুভূতি বলে বোঝানোর মতো না খুশবু, আপনি বুঝবেন না। আমি এভাবেই আপনাকে দেখে যেতে চাই, জন্ম জন্মান্তর ধরে। খুশবুর চোখ টলমল করছে। ভালোবাসা তার জীবনে কখনোই আসেনি, তাই সে জানে না ভালোবাসা ঠিক কী। সবার চাইতে ভিন্ন সুফল। সে বিড়বিড় করে বলল, আমি বুঝি আপনার কষ্ট, আপনার সকল সুন্দর অনুভূতি, কারণ আমিও যে আপনাকে ভালোবাসি। সুফল তা শুনে তাচ্ছিল্যের সাথে হাসল, তবে তা বুঝতে দিল না খুশবুকে। হাসছেন যে? না এমনি। আপনি দাঁড়িয়েছেন কেন? শুয়ে পড়ুন। শোবো তো, আপনাকে লাল টুকটুকে বল লাগছে।
লাল টুকটুকে পাঞ্জাবিতে। আজ খুব 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 সুন্দর লাগছে, চোখই সরাতে পারছি না। কি করি বলেন তো? আপনি পাঞ্জাবিটা খুলে আসুন প্লিজ। আমার চোখ বারবার আপনিতে আটকে যাচ্ছে। তাই না? আমার সঙ্গে দুষ্টুমি করা হচ্ছে। অনেক কষ্টে নিজেকে সামনে রাখি। এখন আমার সেই মনোবল যেন কেউ ভাঙার চেষ্টা না করে। ঘুমন। আমাকে আপনি ক্ষমা করবেন সুফল। কেন? আপনাকে ভুলভাল বলার জন্য। পারুল আমাকে বলেছে আমি কী সব বলেছি আপনাকে। আমি আগে অসুস্থ থাকলেও এখন সুস্থ বোধ করি। আবল তাবল চিন্তা মাথায় আসে না, আজে বাজে স্বপ্নে ঘুম ভাঙে না, কোনো রক্তাক্ত দেহ আমার চোখে ভেসে ওঠে না। ঘুমলে কারো দেহ হতে মাথা আলাদা করার দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে না। কোনো পুরুষ মানুষকে আর বিবাহিত বলে সন্দেহ হয় না, যেভাবে আপনাকে আমাদের বিয়ের 3 মাসের মাথায় সন্দেহ করেছিলাম। কোন সবের কথা বলছেন? কার রক্তাক্ত দেহ দেখেন আপনি স্বপ্নে? খুশবু হুঁশ ফিরে পেল। ফিচেল হেসে বলল, ওইসব তো স্বপ্নে দেখেছি। তাছাড়া এই যে আপনার 9 বছরের সংসার আছে, এসব তো ভুল, তাই না? এটা শুধু হয়েছে আমার মানসিক সমস্যার কারণে। আমার সিজোফ্রেনিয়া আছে, আপনি জেনেও আমাকে বিয়ে করলেন। আপনি এমন কেন? একটাবার প্রতিবাদ করলেন না, চুপচাপ মেনে নিলেন। আমি আপনাকে শুরু থেকে একের পর এক সন্দেহ করছিলাম, সব সময় খারাপ আচরণ করেছি। আপনি আমাকে ওষুধ দিয়ে ঠিক করার চেষ্টা চালিয়ে গেছেন আমার আড়ালে। এতটা করেছেন আমাকে সুস্থ করার জন্য, অথচ আমাকে বললেন না আপনার আলাদা কোনো সংসার নেই। সুফল আবারও চমকপ্রদভাবে তাকালো, যার পর না অবাক হয়ে লাফিয়ে বিছানা থেকে নামল। নীল শাড়ি পরিহিতা নারীর 2 কাঁধ স্পর্শ করে খুশিতে ঝলমলিয়ে উঠল। আনন্দে আত্মহারা হয়ে বলল, তুমি সুস্থ হয়ে গেছো খুশবু। তুমি জানো আমি এই দিনটার জন্য কতটা দিন থেকে অপেক্ষা করছি। 1 বছর পর আমার কষ্ট সার্থক হলো। আমি জানতাম তোমার হঠাৎ হঠাৎ প্যানিক অ্যাটাক হয়, এটা নিয়ে প্রতিটি মুহূর্তে আতঙ্কিত হয়ে থাকতাম। এখন তুমি সুস্থ হয়ে গেছো দেখে আমি খুশি আর ধরে রাখতে পারছি না। আমি আপনাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। আমি সপ্তাহখানেক থেকে সুস্থ বোধ করছি। পারুলটাও আমার জন্য অনেক কিছু সহ্য করেছে। পারুল আমাকে না বললে কিছুই জানতে পারতাম না। আপনার 9 বছরের সংসার আছে এই ধারণা নিয়ে থাকতাম সুস্থ না হলে। আপনি বাপু একটা মানুষ। প্রতিবাদ করলেন না কেন বলুন না। আমি যেটা না সেটা সম্পর্কে কেন বোকার মতো প্রতিবাদ করতে যাব? তাই বলে এত বড় একটা এলিগেশন মেনে নিলেন? হ্যাঁ নিলাম। আপনি চাইলেও তো আমার আর কোনো বউটো বের করতে পারতেন না। আপনার মানসিক সমস্যাটা খুবই বাজে পর্যায়ে ছিল। যদি আমি আপনাকে এই ব্যাপারটা নিয়ে বোঝাতে যেতাম তবে আপনি আরও বেশি সন্দেহ করতেন। সিচুয়েশন আমার হাতের বাইরে চলে যেত। আপনি যেভাবে ডিভোর্স চাইছিলেন আজীবনের জন্য হারিয়ে ফেলতাম আমি আপনাকে। ভীষণ ডেসপারেট হয়ে গেছিলেন আপনি। বাপরে, ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে এখনো। আমি যে কতটা কষ্টে স্বাভাবিক থেকেছি আমি একমাত্র জানি। আমি নিজের সঙ্গে আপনার জন্য প্রতিটি মুহূর্তে সারভাইভ করে গেছি। শুনুন, আপনাকে আমি ছাড়তে পারতাম না কোনোভাবেই না। আপনার বাবার সঙ্গে আমার এই বিষয়ে বিয়ের আগে কথা হয়েছে। আপনাকে বিয়ের আগে থেকে আমার কথা মতো ওষুধ দেওয়া হতো, আর সে ওষুধ খেয়ে খেয়ে আপনি আস্তে আস্তে ইমপ্রুভ করছিলেন। ম্যাডাম কি তবে পুরোপুরি সুস্থ হয়েই গেছেন? আর উল্টোপাল্টা চিন্তা বা ক্ষোভ নেই তো আমার প্রতি? পারুল আমাকে বুঝিয়ে বলেছে। তাছাড়া বাড়ির সবাই জানতো ব্যাপারটা, আমাকে বুঝতেও দিলেন না। ইস, কি বিশ্রী ব্যাপার। এখন আমার খুব অনুতাপ হচ্ছে। এসব বলবেন না। কিসের অনুতাপ? আপনি তো সুস্থ ছিলেন না, বললাম না। একজন মানসিক রোগীর চিকিৎসা দেওয়াটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। আপনার বিয়ের আগের করা পাগলামোর সবটাই আমি জানি। আপনাকে 1 বছর থেকে মানসিক রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে, সেটাও আমার ইনস্ট্রাকশনে। আপনাকে বুঝতে দেওয়ার পারমিশন ছিল না। ডক্টর বলেছে আপনার সমস্যাটা ভিন্ন, আপনাকে কিছু জানতে দেওয়া যাবে না। খুশবু সুফলের বুকের সঙ্গে লেপ্টে রইল একটা আদরে বিড়াল ছানার ন্যায়। এই মানুষটাকে সে কখন যে এত ভালোবেসে ফেলল
সে বুঝলই না নিজের অজান্তেই মানুষটার প্রতি এতটা মায়া জন্মেছে। সেদিন যখন সুফলকে সকালবেলা নিজের পাশে দেখতে পায়নি সে, তখন নিজেকে কেমন ছন্ন ছাড়া আর পাগল পাগল লাগছিল। সেদিনই সে প্রথমবার উপলব্ধি করেছে সে কতটা ভালোবাসে সুফলকে। আগে তো কারোর প্রতি তার এমন অনুভব হয়নি। কত জনের সঙ্গে তো তার জীবন জুড়েছে এবং সে একইভাবে আবার তা ছিন্ন করেছে। তবে মানুষটার প্রতি আলাদা অনুভূতির মানে কি? খুশবু পারুলের ঘরে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। বোনের মাথায় হাত রেখে আদুরে স্বরে ডাকলো, এই পারুল, পারুল, ঘুমিয়ে পড়েছিস? ওঠ, ফ্রেশ হয়ে নে দেখি, আমরা মার্কেটে যাব। তোর ভাইয়া আমাদের মার্কেটে নিয়ে যাবে। গভীর ঘুমে আচ্ছন্ন পারুলের বোনের ক্ষীণ স্বরে ডাকাও তীব্র চেঁচানো স্বর মনে হলো। খুশবু আবার ডাকা আখিদয় জোরপূর্বক মেলল সে, তবে বোনের কথা স্পষ্ট হয়নি তার কাছে। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, আপা, আর একটু ঘুমোতে দাও, রাতে পড়তে হবে। আর কত ঘুমোবি? একটু পর মাগরিবের আজান হবে, উঠে পড় সোনা বোন আমার। আপা প্লিজ, আর একটু ঘুমোই না। আমাকে আর তোকে মার্কেটে নিয়ে যাবে পারুল? তোর ভাইয়া আমাদের তৈরি হয়ে নিতে বলেছে। পারুলের মন মুহূর্তেই খুশিতে নেচে উঠল যখন কথাটা বুঝতে পারল। অনেক দিন তার আপা বাইরে বের হয় না। আপারও ভালো লাগবে বাইরে গেলে। সে চায় তার আপা সবসময় ভালো থাকুক, খুশিতে থাকুক। সে খুশি আড়াল করে বলল, বড় জ্বালাও আপা। তাই না পাজি মেয়ে? আপা তোকে কখন জ্বালাই শুনি? এই যে এখনই জ্বালাচ্ছ। আমার না, এখন আর পড়তে ভালো লাগে না আপা। পড়তে ভালো লাগে না মানে? এসব আবার কি কথা? আমি যেন এই কথা আর না শুনি তোর মুখ থেকে। পরক্ষণে নরম স্বরে বলল, জানিস, আমি যখন ছোট ছিলাম তোর থেকে বেশি জ্বালাতো বড় আপা আমাকে। আমি ঘুমোলেই টেনে তুলে ফেলতো। আমি হাওমাওয়া করে কাঁদতাম আর আপা আমাকে কাঁধে চড়িয়ে কান্না থামাতো। মা বকলেই নাকি আপা বলতো। আমাকে ঘুমোতে দেখলেই নাকি আপার মনে হতো সে কিছু সুন্দর মুহূর্ত থেকে বঞ্চিত হচ্ছে। আপা আমাকে কোলে নিয়ে পুরো গ্রাম চষে বেড়াতো। আপার আমাকে কোলে নিতে নিতে একসময় আপার কোমরে ঘা হয়ে গেছিল। তবুও আপার আমাকে কোলে নিয়ে আদর করতেই বেশি ভালো লাগতো। মা তো এখনো বলে আমি বেশ নাদুস নুদুস ছিলাম। চুমুতে চুমুতে ভরিয়ে দিত আমার গোল গাপ্পার মতো গাল। আর তুই জন্মের পরে তোকে নিয়ে নাকি আপা আর আমার মধ্যে ঝগড়া হতো। আমার বয়স তখন 4 থেকে 5, তাই তো মনে নেই। মা বলেছে এই গল্পগুলো। তুই জন্মের পর মায়ের বুকে দুধ ছিল না, তাই তোকে কেনা দুধ খাইয়ে রাখতে হতো। বেশি পানি আর অল্প দুধ দিয়ে বানানো দুধ তোকে জোর করে খাওয়াতো মা। তুই পানসে দুধ খেতে না পেরে উগলে ফেলে দিতি, আর বাবা সেই দৃশ্য দেখে কেঁদে বুক ভাসাতেন। মা যখন মাঝে মধ্যে খুব অতিষ্ঠ হতো, তোকে 2-4টে থাপ্পড় দিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদত। তুই গলা ফাটিয়ে কাঁদতি। আপা আর আমিও সেই সঙ্গে কাঁদতাম। সেই সময় বাবার ঋণ ছিল খুব। আমাদের 3 বোনের জন্য বাবা অনেক কষ্ট করেছে। আমাদের গরমে কষ্ট হবে বলে আমাদের দাদার বাবার জন্য রেখে যাওয়া শেষ স্মৃতি সাইকেলটা বিক্রি করে বাবা ফ্যান কিনে এনে আমাদের 3 বোনের ঘরে লাগিয়ে দিয়েছেন। অথচ বাবার ঘরে আমাদের ঘরের থেকে বেশি গরম ছিল। তবুও দেখ, বাবা তার ঘরে ফ্যান না লাগিয়ে আমাদের ঘরে লাগিয়েছিলেন। আমি বাবাকে আর কষ্ট করতে দেব না রে পারুল। আমি যদি না থাকি তুই দেখবি বাবা মাকে। তোর অনেক বড় হতে হবে। জীবনে যত কষ্ট, যত বাধাই আসুক না কেন, তোকে তোর লক্ষ্যে স্থির থাকতে হবে। অনেক অনেক দায়িত্ব তোর। পারবি না? পারবা আপা। পারুল বোনের মুখের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তবে সে এটা বুঝলো না তার আপা থাকবে না এই কথা কেন বলল। এই যে গল্পখানা সে আরো অনেকবার শুনেছে তার আপার মুখে। তবুও প্রতিবার সে এই গল্পটা মনোযোগ দিয়ে শোনে। তার এত ভালো লাগে। গল্প করার মাঝে তার আপা কেঁদে কেটে নাক মুখ লাল করে ফেলে। কি অদ্ভুত আপা, এত তাড়াতাড়ি কেন কাঁদে? আপার মনে তো নরম জন্যই তো। অমনভাবে বড় আপার জন্য মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। সুফল তাড়া দিল বাড়ি ফিরে খুশবুকে। ডেকে বলল, খুশবু, কোথায় তুমি? পারুল উঠেছে? আমরা যাব কখন আর ফিরবই বা কখন শুনি? এই তো আসছি। চোখ মুছে বের হলো খুশবু। সুফল খুশবুকে দেখে সরাসরি বলল, কেঁদেছ কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে?
কই কেউ কিছু বলে নাই তো, কাঁদবো কই? কি যে বলেন না। তোমার কি ধারণা আমি দেখতে পাই না? চোখ নাক মুখ কেমন লাল হয়ে গেছে, দেখো নিজেই। ছাড়ুন তো, এসব কিছু না। আমাকে কেউ কিছু বলেও নি, আমার কিছু হয়ও নি। কি হয়েছে বলো না? কিছু হয়নি বাপু, রেডি হতে দিন। সুফল আর ঘাটল না। মন খারাপ থাকলেও মার্কেটে গেলে মেয়েদের মন ভালো হয়ে যায়। পারুল রেডি হয়ে বের হয়ে তারা বেরিয়ে পড়ল। মার্কেটে গিয়ে অনেক কিছু কিনলো পারুল আর খুশবু। কিছু রাউন্ড ড্রেস আর হিজাব পছন্দ করে কিনে দিল খুশবু পারুলের জন্য। কিছু সুন্দর শাড়ি কিনে দিল সুফল খুশবুকে। তার মা বাবা ভাই ভাবি সবার জন্য কিছু না কিছু কিনে নিল, শুধু নিজের জন্য ছাড়া। মার্কেট থেকে বেরোনোর সময় পারুল খেয়াল করলো একটা কালো ছেলে তার দিকে তাকিয়ে আছে। ছেলেটা শার্ট কেনা রেখে তাকিয়ে দেখে যাচ্ছে। পারুল ছেলেটার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। ছেলেটা অস্বস্তিতে অন্যদিকে তাকিয়ে ইতিউতি করতে লাগলো। খুশবুরা ফেরার আগে একটা রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার খেয়ে নিল। রেস্টুরেন্ট থেকে বেরোনোর আগে ফোন ফেলে এসেছে এই কথা বলে খুশবু আবার ভেতরে গেল। ভিতরে গিয়ে ব্যাগ থেকে টাকা বের করে তাদের টেবিলের ওপর রেখে দিল। খুশবু বেরিয়ে আসতেই একটা অজ্ঞাত ব্যক্তি গিয়ে সেটা হাতে তুলে নিল। খুশবু অত্যন্ত সাবধানে কাজটা করল। একজোড়া দৃষ্টি তার ওপরে আবদ্ধ ছিল। পারুল ইদানিং লক্ষ্য করে তার পিছু পিছু একটা ছেলে আসে। ছেলেটার মতলব খুব একটা সুবিধার মনে হয় না। স্কুল থেকে ফেরার এবং যাওয়ার সময়ও তার পিছনে পিছনে যায়, কিন্তু কিছু বলে না। আজকে হাতে নাতে ধরবে সে। আজও ছেলেটা আসছিল। ছেলেটা কাছাকাছি এসেছে বুঝতেই হুট করে ঘুরে দাঁড়ালো পারুল। ছেলেটা ভরকালো, ব্রোকটি করে তীক্ষ্ণ চোখে তাকালো পারুল। ছেলেটা পারুলের অমন চাহনি দেখে দু কদম পিছিয়ে দৌড়ে পালাতে চাইল, কিন্তু ছেলেটা পালানোর সুযোগ পেল না। পারুল ছেলেটার কালো হুডি থাবা দিয়ে টেনে ধরলো পেছন থেকে। দাঁত কিরমির করে জিজ্ঞেস করলো, কি সমস্যা তোর? আমার পিছু নেস কেন? ছেলেটি সোজা হয়ে দাঁড়ানোর জন্য সুপারিশ করার ভঙ্গিমায় বলল, হুডিরা ছাড়ুন বলছি মিস। কি ডেঞ্জারাস, বাপরে। আস্তে ধরুন, গলায় ফাঁস লাগবে তো। পারুল ছেলেটার হুডি ছেড়ে দিল। ছেলেটা সোজা হয়ে দাঁড়িয়ে শুকনো ঢোক গিলে কাচুমাচু করছে। নত মস্তকে এদিক সেদিক দৃষ্টি ঘোরাচ্ছে। পারুলের ধারালো দৃষ্টিতে ছেলেটা আবারও ঘাবড়ে গেল। কথা বের করতে পারল না গলা দিয়ে। একবার পারুলের দিকে তো একবার মাটির দিকে নজর ফেলল। দৃষ্টি তার অত্যন্ত এলোমেলো। পারুল ছেলেটাকে আপাদমস্তক স্ক্যান করল। ছেলেটার গায়ের রং কালো। কালো হুডি পরা আরো কালো লাগছে ছেলেটাকে। বড় বড় চোখ জোড়াকে তার কাছে ভীষণ ভীত মনে হলো এই মুহূর্তে। রাতের আকাশের মতো অত্যন্ত গভীর ছেলেটার চোখে মনি। সে ছেলেটার দিক থেকে চোখ ফিরিয়ে নিল। পারুল আর একটু ভালো করে দেখে যার পর না অবাক হলো। পারুল মুখে কাঠিন্য ভাব ফুটিয়ে বলল, তুই সেই না সেদিন যে মার্কেটে লাইন মারার চেষ্টা করেছিস? কি হলো বল, না হলে মাথাটা আমার এই ব্যাগের দুমদাম বাড়ি দিয়ে ফাটাবো। চোখ দিয়ে ভয় দেখান কেন? একটু ভালোভাবে বলুন না। ওহে অগ্নিকন্যা, চোখ দিয়ে এভাবে আগুন ঝরাবেন না প্লিজ, আমার ভয় লাগছে। এই কি বলিস এসব? কই আমার চোখ দিয়ে আগুন ঝরছে। সুস্থ চোখ আমার, আর তোর সঙ্গে কিসের ভালো ব্যবহার করব? রোজ একটা মেয়ের পিছনে পিছনে আসা হচ্ছে, আবার তার থেকে ভালো ব্যবহার আশা করছিস? আহা কি সুন্দর আবদার। বল কেন আসিস পিছনে পিছনে, কি মতলব তোর? ছেলেটা বলল, একটু অভয় দেন না, যেন বলতে পারি। অমন ভয়ঙ্কর তির্যক দৃষ্টি দেখলে কথা জিহবার ডগায় থেকে পালিয়ে পেটে চলে যাবে। আচ্ছা অভয় দিচ্ছি, নির্ভয় বল। ছেলেটা নিজেকে সুস্থির করে কেশে গলা পরিষ্কার করে নিল। হুডি টেনে টুনে ঠিক করে বলল, আমি কেন আসি বোঝেননি? একটা ছেলে একটা মেয়ের পিছু কেন নেয়? নিশ্চয়ই ছেলেটা মেয়েটাকে পছন্দ করে, তাই না? কিসের পছন্দ? কি ধরনের পছন্দ? পছন্দ মানে হলো আপনাকে আমার ভালো লাগে। ভালো লাগে মানে আবার কি? ভালো লাগে মানে আমি আপনাকে ভালোবাসি। এই ভালোবাসিটা আবার কি? কি করে? খায় না মাথায় দেয়? ছেলেটা একটু নড়ে চড়ে দাঁড়ালো। পারুল আবারও ছেলেটাকে দেখল। ছেলেটা মাথা নিচু করে বারবার তার শুষ্ক ঠোঁটজোড়া জিহবা দিয়ে ভিজিয়ে নিচ্ছে। কথা বলার ফাঁকে ফাঁকে ছেলেটার সাদা ধবধবে দাঁতগুলো দেখা যাচ্ছিল।
ছেলেটার দাঁতগুলো কি সুন্দর, বোধহয় সুন্দর। সে কৌশলে এড়িয়ে যেতে এভাবে কথা ঘোরাচ্ছে। একটা ছেলে একটা মেয়ের পিছু কেন নেয় এটা না বোঝার মতো অবুঝ সে নয়। সে কর্কশ গলায় শোধালো, নাম কি তোর? জহিরুদ্দিন। তোতলাচ্ছিস কেন? তুই কি তোতলা নাকি? আচ্ছা, আমি কি তোকে ব্যাগ দিয়ে বাড়ি দিচ্ছি? এই যে মাথা এমন নিচু করে রেখেছিস যেন ঘাড় ভেঙে হাতে চলে আসবে এখনই। মাথা সোজা করে বল নাম। জহির মাথা তুলল, আলতো করে বলল, তুই তো কারি না করলে হয় না। আমি কিন্তু আপনার বয়সে বড়ই হব। জানি, তাও আমি তুই করেই বলবো, কারণ আমি 1 নম্বরের বেয়াদব। আমার হারে হারে বেয়াদবি। শুধু হারে হারে না, প্রতিটি লোমকূপে বেয়াদবি দিয়ে ভরা। কেন, তোর কি সমস্যা আছে এভাবে কথা বলতে? না। আর শোন, রোজ আমার পিছু নিবি না। আমার তোর মতো এমন মহিষের মতো ধবধবে ফর্সা ছেলেকে পছন্দ না। কিসের মতো ফর্সা? মহিষ। কিন্তু মহিষ তো কালো হয়। হ্যাঁ, তাই তো বললাম। আর আসবি না আমার পেছনে। আচ্ছা, আসবো না। মনে থাকবে? থাকবে। বড্ড মন খারাপের সাথে বলল জহির। মাথা নিচু করে অন্যদিকে ফিরল। এর মধ্যে পারুল একটা রিক্সা নিয়ে উঠে পড়ল। জহির শব্দ পেয়ে ঘুরে দেখল পারুল চলে যাচ্ছে। মাথায় হাত দিয়ে হতচকিত হয়ে তাকিয়ে রইল এভাবে চলে যাওয়া দেখে। এমনও কেউ হয় যাওয়ার আগে একবার বললও না চলে যাচ্ছে। জীবনে প্রথম একটা মেয়েকে ভালো লেগেছে, আর সেও কিনা এমন অদ্ভুত। প্রথমে হুডি টেনে ধরল, এরপর তুই তুকারি করল, শেষে মারতে চাইল। ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। সাবধানে থাকতে হবে তাকে। পারুল ধূপধাপ করে পা ফেলে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। অত্যন্ত বিরক্তিতে অসহ্য লাগছে। খুশবু শরবত করে নিয়ে রুমে প্রবেশ করল। বোনকে ক্লান্ত দেখে বলল, কি রে পারুল, কি হয়েছে? চোখ মুখ কেমন শক্ত করে আছিস কেন? আর বলো না আপা, একটা ছেলে প্রতিদিন পিছনে পিছনে আসে, সেজন্য আজকে ভীষণ বাজেভাবে অপমান করে দিয়েছি। সে কি, আগে বলিসনি তো? সে কি তোকে বেশি বিরক্ত করে? না, বিরক্ত করবে কি? কথাই তো বলার সাহস পায় না। কি বলিস? তাহলে এত রেগে আছিস কেন? এমনি, পিছু কেন নেবে সে? আমার তাকে একদম পছন্দ না। বুঝলাম, তবে পছন্দ না কেন? দেখতে কি খারাপ? খুশবু ঠোঁট চেপে হাসতে চাইল। বোনের সঙ্গে আরেকটু মজা করতে বলল, দেখিস আবার তুইও পছন্দ করে বসিস না। ছেলেটা কালো আপা, আমার তাকে কখনোই পছন্দ হবে না। আচ্ছা, কালোরা কি মানুষ না? না আপা, কালো মানুষ মন থেকেও কালো, একদম ওই নিকৃষ্ট সোহেলের মতো। আমাদের বড় আপা জীবনটা শেষ করে দিয়েছিল আপা। তাই আমি দেখতে পারি না কালো লোকদের। ওদের ভেতর বাহির সর্বত্রই নিকৃষ্ট। ছি পারুল, সবাই কিন্তু এক না। ছেলেটা কালো হলেও মনের দিক থেকে যদি ভালো হয়। এতটা অবজ্ঞা মানুষই মানুষকে করিস না। আল্লাহ সৃষ্টিকে অপমান করা মানে স্বয়ং আল্লাহকে অপমান করা। শোন, ছেলেটার তোকে রাস্তাঘাটে খুব বেশি বিরক্ত না করলে তাকে কিছু বলিস না, বুঝলি? আপা, সে অদ্ভুত, ক্যাবলাকান্তের মতো তাকিয়ে থাকে, নিয়ম করে পিছু নেবে। নির্দিষ্ট স্থানে এসে থেমেও যায়। সে এমনভাবে আসে, কারোর বোঝার উপায় নেই যে সে আমার পিছু নেয়। তবে আজ হয়তো সাহস করে পিছনে পিছনে আসছিল। আমি থাবা মেরে ধরে ঝেড়ে দিয়ে বলেছি আর যেন না আসে সে। আচ্ছা, তারপর? বাধ্য ছেলের মতো মাথা নেড়ে বলল, আর পিছু নেবে না, আসবে না সে। কিছুই বলল না আর? না, আজ বলতে পারো। আমি তাকে হুমকি দিয়ে এসেছি যেন আমার পিছনে না আসে। আচ্ছা, বেশি প্রবলেম করলে আমাকে একদিন দেখিয়ে দিস। আচ্ছা আপা, এখন ফ্রেশ হয়ে এসে শরবত খা। খুশবু বেরিয়ে এলো। মনে মনে ভাবলো, ছেলেটা কালো হলেও খাঁটি সোনা। আমার অনুপস্থিতিতে ওই তো তোকে সামলাবে রে। আমার এই অনিশ্চিত জীবনে কখন কি হয়ে যায়, তোর একটা ব্যবস্থা করতে হবে তো, তাই না? আনমনে খুশবু অনেক কিছু ভাবছিল। জফুরা ড্রয়িং রুমে বসে সবজি করছিল আর টিভি দেখছিল। খুশবুকে আনমনা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছিল? এমন দেখা যায় কে তোরে? কিছু না খালা, তুমি কি খোঁজ নিছিলা? না, তোর স্বামী কইলাম বহুত শেয়ানা, ওর অবধি পৌঁছাতে আমার আবার জন্ম নেওয়ার লাগবো। জানি না সে কি করে, ইদানিং তার দিকে লক্ষ্য করলে বুঝি সে কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। অদ্ভুত লাগলেও কিছু বলতে পারি না। সেদিন তার আলমারি হাতিয়ে একটা সুতোও পাইনি।
তোর কি মনে হয় তোরে টাকা দিতে সুফলই দেখছে? আর হের লাইগা টাকাটা নির্দিষ্ট স্থানে না পৌঁছায় থানায় পৌঁছায় গেছে? ওই মাথা মোটাটাকে দিয়ে কোনো কাজ হয় না খালা। পুলিশের কাছে ধরা খেয়ে আমাদের ফ্যাসাদে ফেলতে চাইছে। একবার মুখ খুললে কি হবে জানো? এত ভাবিস না, কেউ শুইনে ফেলাইলে আমাগো বিপদ বাড়ব। জফর আর খুশবু নিজেদের মতো রান্না বান্না সেরে ফেললো রাতের। নিয়ম মাফিক সে আজও সুজনের জন্য কফি করে নিয়ে গেল। দরজায় দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে অনুমতি চাইল। ভাইয়া আসবো? আপনার কফি এনেছিলাম। রুম্পা স্বামীর পাশেই বসে কিছু একটা বলছিল আর হাসছিল। খুশবুকে দেখে মুখ বাঁকালো সে। সুজন হাসি মুখে বলল, আরে আসো, দাঁড়িয়ে থেকো না। রোজ তোমার হাতের কফি খেয়ে অভ্যাস হয়ে যাচ্ছে। অন্য কারোর হাতের কফি ভালো লাগে না। মানে আমি অফিসের কথা বলছি। অফিসের কফি একদম বিস্বাদ লাগে। খুশবু মিষ্টি হেসে ভেতরে প্রবেশ করলো। মনে মনে ভাবল, এই কফি না আবার আপনার জন্য কাল হয়ে দাঁড়ায় সুজন সাহেব। নিজের ভাবনা থেকে বেরিয়ে বলল, ও আচ্ছা, ভাইয়াকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনি রোজ বাবাকে একা ফেলে চলে আসেন এই সময়, আর বাবা প্রত্যেক দিন রাত 10টা থেকে 11টার মধ্যে আসেন। অনেকদিন দেখা যায় বাবার আস্তে আস্তে রাত 1টা বেজে গেছে। দেখুন ভাইয়া, বাবার বয়স হয়েছে, ওনার একটু বিশ্রামের প্রয়োজন। আর কতদিন উনি এভাবে খাটবেন? আপনি তো চাইলেই ওনার সঙ্গে থেকে কাজ করতে পারেন। বাবার ছেলে একসঙ্গে ফিরবেন, ওনাকে ফেলে চলে আসেন কেন? একবার ভাবুন তো, এতে বাবার কতটা কষ্ট হয়। তার এত বড় বড় দুটো ছেলে থাকতে ওনাকে কষ্ট করতে হচ্ছে এখনো, যেখানে ওনার বিশ্রামের প্রয়োজন, অথচ এখনো বাবা আপনাদের জন্য খেটে যাচ্ছেন। বাবার বয়সের কথা চিন্তা করে হলেও তো একটু খেয়াল রাখা উচিত আপনার এই বিষয়ে। বাবা আপনাদের ছোট থেকে বড় করেছেন, এত কষ্ট করেছেন শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন, তখন বাবা ব্যবসাটাকে নিজের মতো করে গড়ে এই পর্যন্ত এনেছেন। আর আজ যখন আপনাদের বাবাকে খুব বেশি দরকার, তখন আপনারা বাবার প্রতি এমন তৎপরতা করছেন। সুজন বেশ শান্তভাবে কথাগুলো শুনল। সে যে এসব ভাবে না তা নয়, সে জানে, তবে তার কাজ করতে ভালো লাগে না, সে কি করবে? অলসতা তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে। যেটুকু কাজ না করলে না হয় সেটুকু সে অফিস গিয়ে করে চলে আসে। রুম্পা ঝাঁঝালো কণ্ঠে খ্যাক খ্যাক করে বলল, এই তোমার এত সাহস হয় কি করে? আমার স্বামী তোমার বড়, আর তুমি তাকে হুকুম করছো? আহ রুম্পা, থামো। খুশবু ভুল কিছু বলেনি। আমার বাবার দিকে একটু খেয়াল রাখা উচিত। আমি এভাবে কখনোই ভাবিনি। আমি কাল থেকে বাবার সাথে সাথে কাজ করে তারপর বাড়ি আসব। শুনে খুশি হলাম ভাইয়া। খুশবু হাসি মুখে বেরিয়ে এলো। বেরিয়ে রোজকার মতো শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলল। যদিও নিহারি খুশবুকে পছন্দ করেন না তেমন, তবে অপছন্দ করেন না। রোজ পায়ে তেল মালিশে তার পা ব্যথার হাঁটু ব্যথা নেই বললেই চলে। তিনি চাইলেও আর রাগ করে থাকতে পারেন না। রাতে সুফল ফিরলে সুফলকেও খুশবু বোঝালো যেন সে নিজের বাবার সঙ্গে ব্যবসায় একটু হলেও সহযোগিতা করে, নিজের কাজের পাশাপাশি। খুশবু খেয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চালাচ্ছিল। সুফল ল্যাপটপ রেখে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে চুমু দিয়ে বলল, আমরা কি কাল কোথাও ঘুরতে যেতে পারি? শুধু তুমি আর আমি? কোথায় যাবেন? যেখানে ম্যাডাম চান সেখানেই যাব। কি ব্যাপার মহাশয়, মনে হচ্ছে আপনি ভীষণ খুশি আজ। হ্যাঁ খুশি তো, কারণ আজকে একটা বিষয়ে সাকসেস পেয়েছি। অনেক দিন থেকে একটা কাজ পেন্ডিং ছিল, আর ফাইনালি সেটা সাকসেস পেলাম আজ। তাছাড়া সবাই সবসময় বলে আমি বউকে সময় দিচ্ছি না একদমই। তাই ভাবলাম কালকের পুরো দিনটাই আমার ভালোবাসার মানুষটার জন্য বরাদ্দ রাখি। হাত হতে চেয়ে আশা দিয়ে শেষে নিরাশা নিশ্চয় হবেন না। মানে দেখা গেল কালও আপনার কাজ পড়ে গেছে, আর এই যে আশা দিচ্ছেন সব না নিরাশা হয়ে যায়। হুশ, এসব কিছু হবে না। গ্যারান্টি দিচ্ছেন তো? হ্যাঁ, 300%। খিলখিল করে হেসে উঠল খুশবু। সুফলের কাছে প্রথমবারের মতো একটা আদুরে আবদার করে বসল। সুফলকে অবাক করে সামনে ঘুরে গলা জড়িয়ে ধরে বলল, একটা চুমু দেন। এই না দিলাম, আবার চাই আমার। সুফল হেসে ফেলল। চুপ করে চুমু খেয়ে বলল, কি করেছে এসব? চমকে উঠল খুশবু। সুফলের কথা বলার ধরনে খুশবুর প্রাণ যেন বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। সুফল খুশবুর গোবেচারি মুখ দেখে হো হো করে হেসে উঠল। বলল, ঘাবড়ে যাচ্ছ কেন? আমি তোমার চুলের কথা বলছিলাম। চুলে তেল লাগাও না?
হাফ ছেড়ে বাঁচলো সেভাবে ছোট করে শ্বাস ফেলল খুশবু। রাগে চোখে তাকিয়ে বলল, এভাবে কেউ বলে? ভয় পেয়ে গেছিলাম, না জানি কি করেছি আমি। উফ, আচ্ছা আর এমন করবো না, আসো তেল লাগিয়ে দিই তোমার উস্কো খুস্কো চুলে। খুশি মনে খুশবু সুফলের সামনে বসলো। সুফল যত্ন করে খুশবুর মাথায় তেল লাগিয়ে দিল। আপনি বিনুনি করতে জানেন? সুফল ঠোঁট উল্টে বলল, না, তবে চেষ্টা করে দেখতে পারি। যেমন হবে সেরকমই রাখতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, হেসে উঠল খুশবু। অনেক চেষ্টার পর খুশবুর চুলে বিনুনি করতে সক্ষম হলো সুফল। বিশ্ব জয় করা হাসি হাসল সে। কিছু মনে পড়েছে সেটা ভেবেই সুফল উঠে দাঁড়ালো। কি হলো? কিছু না, তোমার জন্য একটা জিনিস এনেছি, ভুলেই গেছিলাম। নিজের ব্যাগ থেকে একটা শাড়ি আর গাজরা, সঙ্গে ম্যাচিং চুড়ি, দুল, ফুল প্যাকেজ এনেছে সে। স্কাই ব্লু শাড়িতে স্টোনের কারুকাজ, দারুণ লাগছিল শাড়িটা। খুশবু শাড়ি পেয়ে সুফলকে জড়িয়ে ধরল। কান্নারত অবস্থায় নাক টেনে বলল, আগে কখনোই কেউ আমাকে এভাবে গিফট করেনি জানেন। এই প্রথমবার ভালোবাসার মানুষের থেকে উপহার পেয়েছি। এটা আমি কখনোই নষ্ট হতে দেব না, পরবো না। সে কি কথা, পরবে না কেন? পরলে নষ্ট হয়ে যাবে তো, তাই পরবো না। এটা কালকের জন্য এনেছি। কাল তুমি এই শাড়িটা পরবে আর মনের মতো করে সাজবে আমার জন্য। না না, আমি তোমাকে সাজাবো। আচ্ছা। খুশিতে ঝলমলে রোদ্দুরে নেচে উঠল খুশবুর হৃদয়। এই যে এত ভালোবাসা, এর দাম সে দিতে পারবে তো? সে কোনোভাবেই সুফলকে ছাড়া বাঁচতে পারবে না। তাই সে সুফলকে আর ঠকাবে না। সুফল যদি তাকে ভালোবাসে তবে সে এভাবেই তাকে মেনে নেবে। সে যেমনই হোক না কেন, তার ভালোবাসা তো খাঁটি। স্কাই ব্লু শাড়িতে খুশবুকে আসমানের পরীর চেয়ে কম কিছু লাগছে না। সুফল খুশবুকে দেখে চোখ ফেরাতে পারছিল না। খুশবু চোখে কাজল পড়তে গিয়ে চোখের জলে নাকের জলে এক করে ফেলে। সে কাজল পড়তে পারে না। কাজল দিতে গেলে চোখ জ্বালা করে আর চোখের পানিতে একাকার হয়ে যায়। কিন্তু সুফলের এক কথা, কাজল পড়তেই হবে আজ। আয়নাতে খুশবু কাজল পড়ছিল আর সুফল অপলক তাকিয়েছিল। এত সুন্দর মুহূর্তের সাক্ষী হোক একটা ছবি। সে ফোন বের করে ফোনে ছবি তুলে নিল। ছবিতে কাজল পরা অবস্থায় আয়নায় সুফলের দিকে তাকিয়ে আছে খুশবু কাঁদো কাঁদো চোখে। ছবি তুলে সুফল এগিয়ে এলো খুশবুকে ছবিটি দেখাবে বলে। খুশবু ঘুরে তাকালো সুফলের দিকে। অমনি কাজলের সঙ্গে মিশে কালো চোখের পানি চুপ করে গাল বেয়ে পড়ল আর সেটা হাত পেতে ধরে ফেলল সুফল। আলতো হাতে বৃদ্ধাঙ্গুলের ডগা দিয়ে গালে আরক্ত চোখের পানিটুকু মুছে দিল। খুশবু চোখ বুজে ফেলল। সুফল তার চোখের পাতায় চুমু দিয়ে বলল, নারী কাজল ছাড়া কতটা বেমানান্তা জানো? না, জানি না। আপনি দেখেছেন কি অবস্থা হয়েছে আমার? পেতনি লাগছে। ওহো, হুড়পুরি লাগছে। কাঁদলে তুমি আর সর্বনাশ হলো আমার। মানে তোমাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে আর এই রূপে আমার প্রথমবারের মতো আবারও সর্বনাশ হলো। প্রেম অসুখের মতো ভয়াবহ অসুখ, যা আমার জন্য একা একা সর্বনাশ বয়ে আনলো। ইস, এত কথা কবে শিখলেন সুফল সাহেব? কথা আমি আগে থেকে জানি, হয়তো কেউ তা নোটিশ করেনি। ও রে, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছেন? হ্যাঁ, দিবই তো। আমার বউ তো সেদিন বলল সে সুন্দর করে কথা বলতে জানে, অথচ আমি নাকি খেয়াল করিনি। তবে আগে কেন তুমি আমার দিকে খেয়াল করনি? আমার বড্ড ভুল হয়ে গেছে সুফল সাহেব, বলেই ফিক করে দুজনেই শব্দ করে হেসে উঠল। খুশবুর চোখে জ্বালা করা বন্ধ হয়েছে। তারা দুজনেই বেরিয়ে পড়ল। বিকেলে তপ্ত রোদ এসে পড়ল খুশবুর মুখে। সুফল আবারও তাকিয়ে রইল খুশবুর দিকে। আনমনে বলল, সুন্দর। এই সুন্দরের বর্ণনা কেউ দিতে পারবে না। এই সুন্দর বর্ণনাতীত। এই সুন্দরের ব্যাখ্যা পৃথিবীর বুকে নেই বলেই আমার প্রিয় মানুষ এতটা সুন্দর। আপনার কি হয়েছে? আল্লাহ আল্লাহ, এত প্রশংসা করছেন আজ। আজকের আগে কাজল পরানি যে? কেন, কাজল ছাড়া কি আমার একদমই সুন্দর লাগে না? তোমাকে সবসময় সুন্দর লাগে, সবভাবেই সুন্দর লাগে। তবে কাজল নারীর সৌন্দর্য বৃদ্ধির খুব বড় অবলম্বন। খুশবুকে ভীষণ প্রাণবন্ত লাগছে। সে সুফলের হাত ঝাপটে ধরে বলল, কোথায় যাচ্ছি আমরা? আমরা একটা স্পেশাল জায়গায় যাব। এটা সারপ্রাইজ, বলা যাবে না। আচ্ছা। এরপর দুজন আর কথা বলেনি। দুজন দুজনকে দেখতে ব্যস্ত ছিল। খুশবু বারবার লজ্জায় লাল হয়ে যাচ্ছিল সুফলের এমন মাদকতা ভরা দৃষ্টিতে।
একটা বড় রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো সুফল। 6 তলায় লিফট দিয়ে উপরে উঠে গেল তারা। 5 স্টার রেস্টুরেন্টের পুরো হলরুম ছিল একদম ফাঁকা, কারণ আজকের জন্য পুরো রেস্টুরেন্টের হলরুমটা সুফল বুক করেছে। রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করার আগে সুফল খুশবুর 2 চোখ তার 2 হাতে ঢেকে দিল। আরে আরে, কি করছেন? কোনো কথা না, চুপচাপ চলো, হেসে ফেলল খুশবু। মোলায়েম কণ্ঠে বলল, ঠিক আছে। মিনিট 5 পর সুন্দর ও সুরেলা কণ্ঠের বাণী তার কর্ণকুহরে পৌঁছালো। খুশিতে খুশবুর হৃদয় ছলকে উঠল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার লাভলি ওয়াইফ, হ্যাপি বার্থডে টু ইউ। টেনটেনান, সারপ্রাইজ। চোখ খুলে অবাক হয়ে চারপাশটা দেখে ঝলমলিয়ে উঠল খুশবু। পুরো রেস্টুরেন্টের হলরুম ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। এত চমৎকার আর মনোমুগ্ধকর আলোক রশ্মি দেখে মুগ্ধ হতে বাধ্য হলো খুশবু। আনন্দে খুশবু সুফলকে জড়িয়ে ধরল। ধরা গলায় বলল, আপনি কি করে জানলেন আজ আমার জন্মদিন? কারোর তো জানার কথা না। কেন? পারুল বলেছে। আমি পারুলের থেকে অনেক আগেই জেনে সেই থেকে মনে রেখেছিলাম। এর আগে কখনোই আমি এত আনন্দিত হইনি সুফল। কি যে খুশি লাগছে, নিজেকে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভাগ্যবান মনে হচ্ছে। আপনার মতো স্বামী ঘরে ঘরে হোক। সত্যি, কিন্তু আমি তো আমার বউকে নিয়েই সুখে আছি। এখন বউ যদি অনুমতি দেয় তবে সবার ঘরে ঘরে যেতে রাজি আমি। আফটার অল তুমি বললে আমার মতো স্বামী যেন ঘরে ঘরে থাকে। খুন হতে না চাইলে দ্বিতীয়বার এই কথা রিপিট করবেন না, রাগী স্বরে চিবিয়ে চিবিয়ে বলল খুশবু। তার কথার ধরনে হেসে উঠল সুফল। কিছুক্ষণ মলিন চোখে সুফলের দিকে তাকিয়ে থেকে তার বক্ষে মুখ লুকালো খুশবু। সুফল স্বীয় স্ত্রীকে বুকের সঙ্গে মিশিয়ে শক্ত করে জাপটে ধরল। খুশবু আরো কিছুটা শক্ত করলো হাতের বাঁধন। বলল, এভাবেই আমাকে বুকের সঙ্গে জাপটে ধরে থাকুন। আপনার প্রশস্ত বুকে আমরণ শান্তি খুঁজে নেব আমি এভাবে। এই বুকটায় যেন আমার মৃত্যু হয়। আপনি ছাড়া আমার প্রতিটি মুহূর্ত হোক বিষাক্ত। ধমকে উঠল সুফল। রেগে গিয়ে বলল, আনন্দের সময় এসব কি কথা? আপনাকে যে ভালোবাসে তার বুকে মাথা রেখে মৃত্যুর কথা বলছেন? একবার ভাবুন তো সেই মানুষটার কেমন লাগছে। ইস, সিরিয়াস হচ্ছেন কেন? মনুষ্য জাতি মানেই তার মৃত্যু অনিবার্য। জন্ম আছে মানে মৃত্যু রয়েছে। শেষ নিঃশ্বাসটা আমি আপনার বুকে মাথা রেখে নিতে চাই সুফল। সুফলের চোখ টলমল করে উঠল। আবেগে পুলকিত হয়ে বলল, তোমাকে ছাড়া আমার সকল সুখ অসম্পূর্ণ খুশবু। আমি আজ অনেক খুশি। এত খুশি কোথায় রাখি বলুন তো? হয়েছে ম্যাডাম, কেকটা কাটুন এখন। খুশবু মুচকি হেসে কেক কাটল। সুফলের তার প্রতি এতটা ভালোবাসা, এতটা যত্ন, এতটা বিশ্বাসের যখন অমর্যাদা হবে তখন কি হবে? কি করবে খুশবু? একদিকে আনন্দে খুশবুর চোখ ভিজে উঠছিল, আর অন্যদিকে নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। দুজনে ক্যান্ডেল লাইটের ডিনারে এসেছে, বাড়িতে কাউকে জানানো হয়নি। দেরি হলে হয়তো চিন্তা করবে। ডিনার করতে করতে 10টা বেজে গেল দুজনের। বেরোনোর আগে খুশবু বলার পর সুফল বাড়ির সবার জন্য বাইরের খাবার নিয়ে নিল। আলাদা একটা ব্যাগে কেক আর পারুলের জন্য চকলেট বক্স নিল। লিফটে করে নিচে নামছিল খুশবু আর সুফল। করিডোরের ঘোলাটে আলোর দিকে তাকিয়ে আছে সুফল। লিফটের ইন্ডিকেটর প্যানেলে লাল আলোর অক্ষর ভীষণ জ্বলজ্বলে, জ্বলছে নিভছে। লিফট উঠছে। 3rd ফ্লোরে এসে হুশ করে দরজাটা খুলে গেল। দুধের মতো আলোয় ভেতরটা ভাসছে। তারা দুজন ছাড়া কেউ নেই। সেই সময় কেউ উঠে এলো নিচ থেকে উপরে। ভেতরটা নীল। হঠাৎই লাইট অফ হলো। খুশবু চেঁচিয়ে উঠে বলল, আরে আলো চলে গেল কেন? বুকের সঙ্গে চেপে ধরল খুশবুকে। সুফল তাকে অভয় দিয়ে বলল, জানি না, তুমি ভয় পেও না। ভয় নেই, আমি আছি তো। আচ্ছা। 3 সেকেন্ড পেরোতে অন্ধকারে সুফলের উপর লোকটা অ্যাটাক করতে গেলে খুশবু হাত চেপে ধরল। লিফটের ভেতরে হুট করে এমন আকস্মিক আক্রমণে বসে পড়ল সুফলকে ধরে খুশবু। খুশবু আক্রমণকারীর হাত মুচড়ে ধরতে হাত থেকে ছুরিটা পড়ে গেল। লিফট লাস্ট ফ্লোরে থামতে আলো জ্বলে উঠল। ততক্ষণে লোকটা চলে গেছে। সুফল দৌড়ে বেরিয়ে এলো। নিচের ফ্লোরে খুঁজেও কোথাও পেল না। লোকটা খুশবুর হাত কেটে গেছে। হাত বেয়ে রক্ত পড়ছে টপ টপ করে। সুফল দৌড়ে এলো খুশবুর কাছে। বেশি লেগেছে? এটা কে ছিল?
ওকে ঠিক ধরে ফেলবো। না, আপনি যাবেন না এখন। যদি আপনি যাওয়ার পর কেউ আমার উপর অ্যাটাক করে। সুফল কি যেন ভেবে আর গেল না। খুশবুকে নিয়ে বাড়ি ফিরল। খুশবু যথাসম্ভব হাত লুকিয়ে রাখল। কাটা হাতটা ফেরার সময় ব্যান্ডেজ করেছে। সুফল খুশবুকে আগলে ভেতরে রেখে এসে বাড়ির জন্য আনা খাবার জফুরার হাতে দিয়ে রুমে প্রবেশ করল। জফুরা সুফলকে সুস্থ অবস্থায় দেখে সেকেন্ডের জন্য থমকালো। সকালে ঘুম থেকে উঠে খুশবু বেরোতেই জফুরা তাকে টেনে নিয়ে সরাসরি প্রশ্ন করল, শয়তানটাকে তুমি খুন করতে দিলে না কেন? আফিংয়ের আস্তানা থেকে যেদিন তুমি যখন ছুটে বেরিয়ে এলে তখনই আমি জানতাম তুমি ওর পেছনে ছুটেছ। ওকে তোমার খুন করা উচিত ছিল, আর তা না করে তুমি উল্টো ওকে বাঁচিয়ে নিলে। কেন নিয়ম ভাঙলে? সে বলল, আমরা যাকে খুঁজে বেড়াচ্ছি সে লোক নয়। আমি কারো টাকাও চাই না। আমাদের এত বড় একটা ভুল হবে ভাবতে পারিনি। খোঁজ নিয়ে যখন জানলাম ও অন্য একজন মানুষ, যার আমরা জীবন চাই, যে লোকটিকে আমরা খুন করতে চাই, তার বয়স এখন 40-এর কাছাকাছি। ওই বদমাইশের রক্ত যে আমার হাতে এখনো লাগেনি, তার জন্য একটা আক্ষেপ রয়েছে আমার। যত দ্রুত সম্ভব ওর রক্ত আমার হাতে লাগবে। জফুরা চিবিয়ে চিবিয়ে হেসে উঠল। আর আমার যে অবস্থা দেখছো, তার জন্য দায়ী তো ওই বাপকা বেটা। আরো 18 বছর আগে ওই লোকটা আমাকে ধ্বংস করে দিয়েছে। তোমার কাজটা হয়ে যাবে। তোমার সঙ্গে অন্যায়কারী লোকটা নিজেকে আমার থেকে বেশি দিন আড়ালে রাখতে পারবে না কোনোভাবেই। একটা কথা বলি, তোমার বর্তমান স্বামীকে না চাইতো আমাদের মারতে হবে খুশবু। জফুরার গলা চেপে ধরল খুশবু। গলায় জোরে চাপ প্রয়োগ হতেই ছটফট করে উঠল জফুরা। তীব্র আক্রোশে পরিবর্তিত হয়ে হিতাহিত জ্ঞান শূন্য খুশবু বলল, খবরদার জফুরা খালা, আমার স্বামীর দিকে হাত বাড়ানোর চেষ্টাও করো না। এত সহজ হবে না আমাকে টপকে সুফলকে আঘাত করা। ওর চোখে মুখে আমার জন্য কিছু একটা রয়েছে, যা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। আমি কখনোই আমার আগের স্বামীদের ক্ষেত্রে এমনটা অনুভব করিনি। জফুরাকে ছেড়ে দিতেই সে কেসে উঠল। চট জলদি গ্লাসে পানি ঢেলে খেল। দ্রুত শ্বাস টেনে বলল, আরে বোঝার চেষ্টা করো। তোমার স্বামী একজন এসআই। ওর জন্য আমাদের বিপদ হতে পারে, আর আমাদের বাঁচতে হলে ওকে মারতে হবে। যদি আমার মৃত্যু আসে, ওর শরীরে একটা ফুলের টোকাও দিতে দেব না খালা। সুফল অসম্ভব সুন্দর। তুমি ওর রূপের মেয়ে পড়নি তো? হাতটা সামনের দিকে ঘুরিয়ে সে বলল, সৌন্দর্যের ধাক্কায় মুখ থুবড়ে পড়ি না আমি। বিশ্বাস করো, ওটাই তোমার ভুল। সৌন্দর্যের দাম তোমার কাছে খুব বেশি। একথা তুমি বলছো কি করে? স্বীকার করছে আমার কাছে ভালো হওয়ার চেয়ে সুন্দর হওয়া অনেক বেশি কিছু। কিন্তু তবু সবার আগে এটাও আমি স্বীকার করি যে কুৎসিত হওয়ার চেয়ে ভালো হওয়া অনেক ভালো। প্রবৃত্তি দিয়ে আত্মার পরিশোধন, আর আত্মার সাহায্যে প্রবৃত্তির বিশুদ্ধিকরণ। প্রবৃত্তি দিয়ে আত্মার পরিশোধন আর আত্মার সাহায্যে প্রবৃত্তির বিশুদ্ধিকরণের কথাটা সত্যিকারের অর্থে কতটা যুক্তিযুক্ত, সেই কথাগুলো নিজের মনে মনে বারবার উচ্চারণ করতে লাগলো খুশবু। হ্যাঁ, অনেক গোপন বিষয় রয়েছে তার মাঝে। নিজেকে লুকায়িত রেখে এর আগেও চলেছে, এখনো তাই করতে যাচ্ছে। সেখানে আফিংয়ের আস্তানা রয়েছে। মানুষ ভুলে থাকার ওষুধ কিনতে পায় সে আস্তানায়। সেখানে রয়েছে পুরনো পাপের ভয়ঙ্কর স্মৃতির আস্তাবল, যেখানে গেলে মানুষ নতুন পাপের স্রোতে নিজেকে ভাসিয়ে দিয়ে পুরনো পাপের কথা ভুলে যেতে পারে। প্রবৃত্তি দিয়ে আত্মার পরিশোধন আর আত্মার সাহায্যের প্রবৃত্তির বিশুদ্ধিকরণ কথাটা তার কানের ভেতরে আবারও গুনগুন করতে লাগলো। নিঃসন্দেহে তার আত্মা ক্লান্তিতে জর্জরিত। সত্যি কি প্রবৃত্তি তার আত্মাকে বাঁচাতে পারবে? অনেক অপরাধীকে শেষ করতে গিয়ে নিরপরাধ মানুষকেও সে হত্যা করেছে। এরই বা প্রায়শ্চিত্ত কি? হায় রে, কোনো প্রায়শ্চিত্তে কি এই পাপ থেকে তাকে রেহাই দিতে পারবে? তাদের কথা বলার মাঝে নিহারি এসে দাঁড়ালেন রান্নাঘরের সামনে। দুজনেই সতর্ক হলো। খুশবু গলার স্বর নরম করে বলল, মা আপনি বসুন, আমি চা দিচ্ছি। দাও, সঙ্গে তুমিও বসো আমার সঙ্গে। মা মেয়েতে একটু গল্প করব না হয়। আর শোনো, আগে যা হয়ে গেছে সব ভুলে যাও। এই বুড়ো মাকে ক্ষমা করতে পারবে তো মা? এভাবে বলবেন না মা,
আমি সেসব পুরনো কথা মনে রাখিনি। আজ সুফল আসবে। মেয়েটা এবারে দীর্ঘ 11 মাস পর আসছে। তোমাদের বিয়ের সময় এসেছিল, সেই আমার সঙ্গে রেগে চলে গেল, আর এলোই না। খুশবু হেসে বলল, মা, আপা কি কি খেতে পছন্দ করে আমাকে বলুন, আজ আপার পছন্দের রান্না হবে। খুশবু চা করে এনে শাশুড়িকে দিল। নিহারি নিজেই খুশবুর হাত ধরে নিজের পাশে বসিয়ে দিলেন। চা খেতে খেতে সুফলার পছন্দ অপছন্দের সবটাই বলতে লাগলেন। খুশবুর কাছে আজ তার শাশুড়িকে একদম নিষ্পাপ বাচ্চা লাগছিল। তার মন হঠাৎই বিষাদে ছেয়ে গেল। সে যে তবে এই বাড়ির প্রতিটি সদস্যকে ঠকাচ্ছে, আর তার ভাসুর, এই মানুষটা তো তার ক্ষতি করেনি, তবে কেন নিয়ম করে কফির সঙ্গে নেশা দ্রব্য মিশিয়ে দেয়? কেন? মায়ের মতো শাশুড়ি পাওয়ার যোগ্যতা তার নেই। তবুও সে বিয়ের দিন শ্বশুরবাড়িতে পা দিয়ে বলেছিল, আগে তার শাশুড়ি মাকে তার মা হয়ে উঠতে হবে, যেন সে কিছু খারাপ স্মৃতি ভুলে থাকতে পারে, এবং সব কিছু ভুলে যেতে সে বদ্ধপরিকর। কিন্তু যে সাপ তাকে ছোবল দিয়েছে, সেই সাপকে একেবারে পিষে মেরে ফেলতে সে পণ করেছে। তার বোনকে খুন করার কি অধিকার ছিল ওই জানোয়ারের? না জেনে একটা নির্দোষ প্রাণের বিচার করার অধিকার কে তাকে দিয়েছিল? সে যেটা করেছিল সেটা যে কেবল ভয়ানক তাই নয়, অসহ্য রকমের বিশ্রী খুনের পূর্ব পরিকল্পনা ছিল। ফলস্বরূপ জীবন দিতে হয়েছিল তার নিষ্পাপ বোনকে। পারুল স্কুল থেকে আসছিল। হঠাৎ সামনে দিয়ে দৌড়ে ছুটে এলো জহির। পারুল চমকে উঠল। বকে থুতু দিয়ে রেগে কর্কশ গলায় বলল, আপনি? না না, তুই আবার আমার পিছু পিছু আসছিস। জহির হাঁপাতে হাঁপাতে বলল, আগে ঠিক করেন তুই না আপনি সম্বোধন করবেন। এমন হাঁপড়ের মতো কোত্থেকে উড়ে এসে দাঁড়িয়ে পড়লি সামনে? আমার বিয়ে হতে যাচ্ছিল, হুট করে বলার নেই কওয়া নেই, আব্বু আম্মু সোজা মেয়ের বাড়িতে নিয়ে যায় আজ। দেখেই মেয়ে পছন্দ করলো, আজকের মধ্যেই বিয়েও পড়িয়ে রাখবে বলছিল। গ্রেট, তা তুই এখানে কেন? দাওয়াত দিতে আসছিস? চল দাওয়াত খেতে যাব। না, কারণ সেই বিয়েটাও ভেঙে গেছে একটু আগে। ওই মেয়েটা পালিয়ে গেছে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে। আমার কি করুণ অবস্থা হয়েছিল জানেন? আপনাকে পাবো না, আপনার সঙ্গে আর দেখা হবে না, আপনার কথা শোনা হবে না, আপনার রেগে যাও দেখতে পারবো না, এসব ভেবেই কান্না আসছিল। কাঁদছিলামও আড়ালে। পরে যখন শুনেছি মেয়ে পালিয়েছে, তখনই ছুটে বেরিয়ে এসেছি আপনাকে দেখার জন্য। আমি জানি এই সময় আপনি স্কুল কোচিং থেকে আসেন। হো হো করে হেসে উঠল পারুল, যেন বেশ মজার কথা শুনেছি সে। এসব ফিল্মি ড্রামাটিক কথা ছাড়, আমাকে শুনিয়ে লাভ নেই। তোর কি মনে হয় আমি এসব বিশ্বাস করছি? হাসবেন না, মজাও ভাববেন না, আমি সিরিয়াসলি কেঁদেছি। আমার ইমোশনকে এতটা তলানিতে ঠেকাবেন না। পারুল প্রথমবার শুনল কোনো পুরুষ মানুষ কাঁদতে পারে, তাও একটা মেয়ের জন্য। সে হাসি থামিয়ে বলল, তোর জন্য আমার বড্ড মায়া লাগছে। কেন? এই যে মেয়েটার সঙ্গে বিয়ে ঠিক হলো, সেও পালিয়ে গেল, আর আমাকে তো কখনোই পাবি না। আপনার যখন এতই মায়া হচ্ছে, বিয়েটা আপনিই করে ফেলুন। সামনে থেকে সর, সর কইতাছি, সর সর। আমি তোর সঙ্গে কথা বলছি কেন? কে তুই? রাস্তা মাপ ভাই। পারুল জহিরকে পাশ কাটিয়ে হেঁটে যেতে লাগলো। রিকশার অপেক্ষা করতে করতে সে সময় তখনই হাঁটা শুরু করেছিল। সে ভেবেছিল যখন অর্ধেক রাস্তা চলে এসেছে, তখন বাকি রাস্তাটাও হেঁটেই যাবে। শুধু শুধু ভাড়াটা দেওয়ার কি প্রয়োজন? তাই নতুন করে রিকশা নেয়নি সে। সে তো ভুলেই গেছিল জহিরের কথা। হঠাৎই যে আবার উদয় হবে তা তো সে বুঝে উঠতে পারেনি। জহির কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল কিয়ৎক্ষণ, তারপরও হঠাৎ সে দৌড়ে তার সামনে এসে দাঁড়ালো। পারুল তবুও হাঁটা থামালো না। জহির পিছনের দিকেই পা ফেলে হাঁটছিল। পারুল হাঁটছে আর জহির তাকে দেখতে দেখতে পিছনের দিকে পা ফেলে পেছাচ্ছে। জহির ক্ষণে ক্ষণে হিসকিও কাটছে। হিসকির শব্দটা পারুলের কানে কেমন বাজছিল। বারবার হিসকি কাটতে দেখে পারুল সরু চোখে তাকালো তার দিকে। কি অদ্ভুত এই ছেলেটা! তার কেন ভালো লাগছে জহির নামক লোকটাকে। পারুল তাকে এড়াতে গিয়েও পারছে না। এই, হিসকি উঠেছে, পানি খা। পানি খেলে হিসকি থেমে যায় নাকি?
আসলে দৌড়ালে হিসকি শুরু হয় আমার। দৌড়াতে গেছিস কেন? জানি না, সে সময় মাথায় আপনি ছাড়া আর কিছুই আসেনি, তাই প্রাণপণে ছুটেছি। হিসকি থামা, হিসকির মাঝে কথা বলবি না। কিভাবে থামাবো? এটা সহজেই যায় না একবার শুরু হলে। একটা মজার জিনিস দেখবি? দেখান। হিসকিকে গিলে ফেল। হ্যাঁ, পানি দিয়ে গিলে ফেল। এই নে পানি। পারুল নিজের ব্যাগ থেকে মামপট বের করে পানি এগিয়ে দিল জহিরের দিকে। ওরা দাঁড়ালো দুজনেই। জহির মামপট হাতে নিয়ে ভ্রুকুটি করে তাকিয়ে বলল, সিরিয়াসলি? হিসকিকে পানি দিয়ে গিলে ফেলা যায়? অবশ্যই যায়। এটা হলো পারুলের ট্রিক্স। ট্রাই। ওকে, দেন ট্রাই। হ্যাঁ, প্রথমে পানি নিয়ে মুখে ধরে রাখ। যখন মনে হবে এখন হিসকি উঠছে, তখনই পানিটা গিলে ফেলবি। ব্যাস, হিসকি ভেনিস। জহির হিসকি থামাতে সত্যিই তাই করল। না হলে হিসকির জ্বালায় মনে হয় কলিজা মুখ দিয়ে বেরিয়ে আসবে। জহির পানি খেলো, পারুল যেভাবে বলেছে সেভাবেই। সত্যি ওর হিসকি থেমে গেছে দেখে একবার আশ্চর্য হয়ে তাকালো পারুলের দিকে। অদ্ভুত দৃষ্টি তার। মুচকি হেসে বলল, আপনার দেখে আমায় নিয়ে খুব চিন্তা। চিন্তা না তো, তোর জন্য আমার কিসের চিন্তা? যা, বদবেডা। আমার সামনে কারোর কোনো ক্ষতি হতে দেখলে আমি অবশ্যই সাহায্য করি। তোর জায়গা অন্য কেউ হলেও তাই করতাম। জহির হেসে ফেলল শব্দ করে। পারুলের জহিরের হাসি ভীষণ ভালো লাগলো। জহিরের সাদা ধবধবে দাঁত তার চোখে আটকালো। পারুল তাকিয়ে রইলে জহির ঠোঁটে ঠোঁট চেপে বলল, এটা বড্ড ক্ষতির বিষয়, তাই না? আচ্ছা, একটা কথা বলি। বল। আমি তো আজ আপনার পিছু পিছু আসিনি, তাহলে তুই তোকারি কেন করছেন? পিছু পিছু আসিসনি, তাহলে তুই কে? এটা কি তোর আত্মা? আপনি তো বলছেন পিছু পিছু না আসতে। সামনে সামনে আসা যাবে না, এটা তো বলেননি। তাই তো আমি সামনে সামনে আসছি। পারুল রেগে মামপট কেড়ে নিল জহিরের হাত থেকে। জহিরের থেকে বাঁচতে অনিচ্ছা সত্ত্বেও রিকশা ডেকে উঠে পড়ল। জহির সেদিনের মতোই চোখ ছোট ছোট করে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। সুফলা বাসায় আসায় যেন চাঁদের হাট বসেছে সুফলদের বাড়িতে। বেশ আনন্দ ঘন মুহূর্তের সাক্ষী হলো খুশবু। তাকে অনেক দিন পর সতেজ লাগছে। সুফল অফিস থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হবে। ভেতরে ভেতরে খুশবুর আলাদা একটা চিন্তা থাকলো, বাহিরে বুঝতে দিল না। এই আমেজটা সে নষ্ট করতে চাইছে না একদমই। পারুল দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপল। খুশবু উঠে গেল দরজা খুলতে। সুফলা সেদিকে তাকালো। পারুলের দিকে সরু চোখে তাকালে অস্বস্তিতে বিমূঢ় হয়ে গেল সে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি পারুল? জি আপু। বাহ, বেশ মিষ্টি দেখতে তো তুমি। পারুল সুন্দর করে হাসল। সুফলাকে তার ভালো লাগলো। বেশ প্রাণবন্ত মনে হলো তার কাছে। খুশবু, তোমার বোনটা সত্যিই মাশাআল্লাহ খুব সুন্দর। আমার যদি আরেকটা ভাই থাকতো তবে ওকেও আমাদের বাড়িতেই নিয়ে আসতাম। সে কি বড় আপা, বাড়িতে কি সব লো স্ট্যান্ডার্ডের মানুষ দিয়ে ভর্তি করার ইচ্ছে নাকি? নজরটা একটু উঁচুতে রাখুন। এসব কি কথা রুম্পা? কতদিন বলেছি এই ধরনের কথা আমার সামনে বলবে না। সত্যি কথা সবসময় তেতই হয় আপা। সত্যি কথা না এটা। মানুষকে হেয় করা, ছোট করা। কাউকে সম্মান না করলে অসম্মানও করবে না। যাও এখান থেকে। সবসময় বিরক্তিকর কথা বলে মুড খারাপ করে দাও। রুম্পা হনহনিয়ে চলে গেল। তার একদম ভালো লাগে না এখন এই বাড়ির কাউকে, না শ্বশুর শাশুড়িকে, না স্বামী আর তার ভাই বোনকে। আর খুশবুকে তো সহ্যই হয় না। খুশবু কিছু বলল না। পারুলকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, পারুল রুমে যা, ফ্রেশ হয়ে নে। নাস্তা বানাচ্ছি, খেয়ে নিবি। পারুল ফ্রেশ হতে চলে গেল। সুফলা উঠে দাঁড়িয়ে বলল, আসো আমিও হেল্প করি। ছি আপা, আপনি আজই এসেছেন। আপনি বাড়ির বড় মেয়ে, কদিনের জন্য এসেছেন, বিশ্রাম করুন। আমি থাকতে কোনো কাজ আপনাকে করতে দেব না। তাছাড়া হেল্প করার জন্য জহুরা খালা তো আছে। বাড়িতে নতুন পরিচারিকা রাখার ব্যাপারটা আমার ভালো লাগে না খুশবু। আগের 3 জনের কথা মনে হলেই গা শিউরে ওঠে। তাই তো আর রাখিনি। তুমি বউ হয়ে আসার আগে আমি আসলে এখানে কাজ করে খেতাম। সুজনের বউ তো ভুলেও আসতো না রান্না করতে। আমি বেড়াতে এসেও কাজ করে রান্না বান্না করে খেতে হতো।
এদিকে আমার শ্বশুর বাড়িতেও দুনিয়ার সব কাজ করতে হয়। সে কি আপা, আপনার শাশুড়ি একটু হেল্প করেন না? আমার মা তোমাকে হেল্প করে খুশবু? মাথা নিচু করলো সে, বলল, মায়ের তো বয়স হয়েছে, হাঁটুতে কোমরে ব্যথা, প্রেশার বেড়ে যায় আগুনের কাছে এলে। আমার শাশুড়িও বয়স্ক, শ্বশুর বেঁচে থাকতে আমাকে এত কষ্ট করতে হতো না। উনি আমাকে কাজ করতে বারণ করতেন, শাশুড়ি মায়ের থেকে বাঁচিয়ে নিতেন। মন খারাপ করবেন না আপা, সব ঠিক হয়ে যাবে। আপা বলেন, রাতে কি খাবেন? আমি ঝটপট রেঁধে ফেলবো। সুফলা হাসি মুখে খুশবুকে কাছে টেনে নিয়ে নিজের পাশে বসালো। তার বড্ড আপন মনে হচ্ছে মেয়েটাকে। হাত ধরে নিজের হাতের একটা আংটি পরিয়ে দিল সে। খুশবু অবাক হয়ে বলল, কি করছেন এটা আপা? এটা আপনার শখের জিনিস, আমাকে কেন দিচ্ছেন? তোমাকে বিয়ের মধ্যে তো কিছু দিতে পারিনি, তাই এখন দিচ্ছি, ফিরিয়ে দিও না প্লিজ। খুশবুর চোখে পানি এসে গেল। ইদানিং সে নিজের কঠোর সত্তাকে হারিয়ে ফেলছে। কেমন যেন অল্পতেই কোমল হয়ে যাচ্ছে, ভেতর থেকে কেমন যেন বদলে যাচ্ছে সে। এই বাড়ির প্রতিটি সদস্যের প্রতি তার আলাদা করে মায়া জন্মাচ্ছে, অথচ সে এটা চায়নি। কাকতালীয়ভাবে সে এই বাড়িতে বউ হয়ে এসেছে, আবার তাদের সঙ্গে জড়িয়েও যাচ্ছে গভীরভাবে। তার মতো মেয়ে কি এত সব কিছু পাওয়ার যোগ্যতা রাখে? সে যে পাপী, অন্যায়কারী, হত্যাকারী। নিহারি আসরের নামাজ শেষ করে রুম থেকে বেরুলেন। নিজের মেয়েকে আসতে দেখে ওনার বেশ ভালো লাগছে। মেয়েটা আগের তুলনায় শুকিয়ে গেছে। আসার পর বেশ অনেকক্ষণ তার কাছে বসেছিল সুফলা। খুশবু হেসে হেসে অনেক কথা বলেছে। দুইজনের কি গল্প হচ্ছে। আমি কি তোমাদের আনন্দের মুহূর্তে ভাগ বসাতে পারি? আরে মা, কি সব বলছেন? ভাগ কেন বসাবেন? আপনি কি আমাদের মা হয়ে আমাদের সঙ্গে গল্প করতে পারবেন না? পারল। কিছুক্ষণ পর এসে যুক্ত হলো তাদের সঙ্গে। বেশ জমিয়ে আড্ডা দিল চা খেতে খেতে। জফুরাও বেশ আনন্দ করছিল, আর সুফলা ভাবছিল জফুরার দিকে নজর রাখবে আলাদা করে। তার কাছে কেমন সুবিধাজনক লাগছে না, যদিও প্রথম দিন দেখেই কাউকে জাজ করতে পারে না। রাত 1টার দিকে সুফল বাড়ি ফিরল। তাকে বেশ বিমর্ষ লাগছে। বিষণ্ণতার ছায়া দেখা যাচ্ছে তার চোখ মুখে। খুশবু খাবার টেবিলে বসে থেকে ঘুমিয়ে গেছে। খুশবুর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সে কতক্ষণ। হৃদয়টা কেমন মোচড় দিয়ে উঠল তার। সে আলতো করে হাত রাখল খুশবুর মাথায়। ধরফরিয়ে উঠল খুশবু। চোখ কষলে বলল, ও আপনি এসেছেন? আমি জেগেছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি। খেয়েছ? না, আপনাকে রেখে খাই কি করে? আমার জন্য আর অপেক্ষা করবে না, খেয়ে নেবে। কেন কেন খাবো? যান, ফ্রেশ হয়ে আসুন তো, আমার বড্ড খিদে পেয়েছে। আচ্ছা, আসছি। খুশবুর কেমন যেন খটকা লাগলো। আজ সুফলকে অন্যরকম লাগছে। কি হয়েছে মানুষটার? সে স্পষ্ট আন্দাজ করতে পারছে কিছু একটা হয়েছে। সুফলকে তার ব্যাপারে কিছু জেনে গেল। সর্বনাশ, যদি তাকে ত্যাগ করে সত্যিটা জানার পর। সুফল সময় নেয়নি ফ্রেশ হতে। ততক্ষণে খুশবু খাবার গরম করে টেবিলে এনেছে। খুশবু হাসার চেষ্টা করল, বিনিময়ে সুফলও হাসল। 2 প্লেটে খাবার নিতে গেলে খুশবুকে বাধা দিল সুফল। একটা প্লেটে খাই আজ, আমাকে খাইয়ে দেবে? কি নিদারুণ আবদার মানুষটার! এমন আবদার কি উপেক্ষা করার মতো? মনে মনে বেশ খুশি হলো খুশবু। লজ্জা পেয়ে মাথা নেড়ে খাবার বেড়ে নিল একটা প্লেটে। সুফল শুধু অবাক চোখে তাকিয়ে রইল খুশবুর দিকে। কি দেখছেন ওভাবে? সুফল উত্তর দেয় না, নিজেও ভাত নিয়ে খাইয়ে দেয় খুশবুকে। খাওয়ার পর দুজনেই শুতে যায়। আজ সুফল নিশ্চুপে শুধু খুশবুকে দেখে যাচ্ছে। তার ভেতরটা মনে হচ্ছিল চৌচির হয়ে যাবে, যেন দগদগে ক্ষততে খঞ্জর দিয়ে কেউ বারবার আঘাত করছে। সুফল যখন 2 বছর আগে একটা কেসের কাছে খুশবুদের গ্রামে গিয়ে খুশবুকে প্রথম দেখেছিল, তখন থেকে সে ঠিক করেছিল সে খুশবুকে নিচের ঘরের বউ করবে। 1 বছরে খুশবুকে দেখার জন্য প্রায় ডিউটি সেরে সুফল গ্রামে যেত। অন্তত সপ্তাহে 1-2 বার তো যেতই। তবে মাঝখানে 1 মাস তার যাওয়া হয়নি খুশবুকে দেখতে। পরবর্তীতে সে উপলব্ধি করে সে খুশবুকে ছাড়া বাঁচবে না। পুরো 1টা বছর পর যখন সে খুশবুদের বাড়িতে বিয়ের জন্য কথা বলতে গেছিল, তখন খুশবুর ব্যাপারে এমন কিছু জানতে পারবে তা ভাবতেও পারেনি।
তখন খুশবু খুব স্বাভাবিকভাবে চলাচল করত, কিন্তু যখন খুশবু ভারসাম্য হারিয়ে ফেলত তখন সে অস্বাভাবিক কাজ করত। এর কারণটাও সুফল জেনেছে। তার বড় আপা মুক্তা ছিল খুশবুর মানসিক রোগী হয়ে যাওয়ার একমাত্র উপলক্ষ। ঘটনাটা ঘটেছে আরও 4 বছর আগে খুশবুর বড় বোন মুক্তার সঙ্গে। মুক্তার বিয়ে হয় একটা বিত্তবান পরিবার দেখে। ছেলের বাবার টাকা পয়সার কোনো অভাব ছিল না। পারল তখন 9 বছর বয়সী, আর খুশবু তখন সদ্য ক্লাস 9-এ উঠেছে। মুক্তার বিয়েটা হয়েছে অনার্সে ওঠার পর। গ্রামের মেয়ে হলেও ভীষণ মেধাবী আর সুন্দরী মেয়ে ছিল মুক্তা। প্রথম দর্শনে নজর কাটত শত পুরুষের। এমনই একদিন এক পুরুষের নজরে পড়ল মুক্তার উপর। তার নাম ছিল সোহেল। সোহেল ছিল তাদেরই পাশের গ্রামের বেশ বিত্তমান পরিবারের ছেলে। খুশবু সর্বক্ষণ মুক্তার পিছু লেগে থাকত, তাই সে জানতে পারত তার আপাকে কেউ পছন্দ করলে। মুক্তারও সোহেলকে অপছন্দ হয়নি, তবে যখন সোহেল তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল সে একটু চোখে মুখে বিরক্ত বা ফুটিয়ে বলেছিল, আমার আপনাকে ভালো লাগে না। বিয়ে করতে চাইলে বাসায় জানাবেন। আল্লাহ চাইলে বিয়ে হবে, নতুবা না। এসব প্রেম করার চিন্তা থাকলে পালান এখান থেকে। তার পরের দিনই সোহেল খুশবুদের বাড়িতে মুক্তার বিয়ের সম্বোধন নিয়ে যায়। সপ্তাহখানেকের মধ্যেই বিয়ে হয়ে যায় মুক্তার। পরিবার আর ছেলে ভালো দেখে না করেনি খুশবুর বাবা। ভালো পরিবারে বিয়ে হোক, সব বাবা মাই চান। মুক্তাও বিয়েটাই খুশি ছিল। কিন্তু বিয়ের পরেই বদলে যায় তার জীবন। মুক্তা বিয়ের 3 মাস পরে জানতে পারে সোহেলের আরেকটা সংসার আছে। 21 বছর বয়সেই সোহেল পালিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করে রেখেছিল। তার সঙ্গে 9 বছরের সংসার। এটা মুক্তা মেনে নিতে পারেনি। আর যখন সে পরিবারের কাছে জানাতে চেয়েছে, নির্মমভাবে মেরেছে, অত্যাচার করেছে নৃশংসভাবে। মুক্তা মারের ভয়ে তটস্থ হয়ে পরিবারের কাউকেই জানায়নি বিষয়টি। শুধু তাই না, সোহেল নিষিদ্ধ স্থানেও যেত। মুক্তা যখন বুঝতে পারে যে সে এখানে টিকতে পারবে না, তখনই সে শ্বশুর শাশুড়িকে জানায়। জানিয়ে বুঝতে পারে তারাও এই বিষয়টি জানে এবং জেনে শুনেই তাকে এই ঘরের বউ করে এনেছে। তাকে ঠকানো হয়েছে। সোহেলের 9 বছরের সংসার জীবনে তার প্রথম স্ত্রী একটা সন্তান দিতে পারেনি। সেই মেয়েকেও ছাড়তে পারত না সোহেল, কারণ অনেক টাকা দেনমোহর নির্ধারণ করা ছিল সোহেলের প্রথম স্ত্রীর পরিবার। তাই সোহেল আরেকটা বিয়ে করে। সোহেলের প্রথম স্ত্রী চাইতো না সোহেল আরেকটা বিয়ে করুক, তাই সোহেল বিয়ে করেনি। কেস করতে চাইতো সোহেলের প্রথম স্ত্রী, তবে পরবর্তীতে সেই বাচ্চার জন্য আরেকটা বিয়ে করতে বলে সোহেলের স্ত্রী সোহেলকে। তাই সোহেল নিজের পছন্দসই মুক্তাকে বিয়ে করে। তার জীবনটাকে ধূলিসাৎ করে, অন্ধকারে ঠেলে দেয়। একদিন কোথা থেকে যেন আসে সোহেল। এমনিতেই সে ছিল কালো, তারপর যেন চোখে মুখে অন্ধকারে ছেয়ে রয়েছিল। মুক্তা বুঝতে পারে না। হঠাৎই চুলের মুঠি ধরে মারতে থাকে। কেউ বাধা দিল না। শ্বশুর শাশুড়ি ছিল নিশ্চুপ, নির্বিকার। তারা গিয়ে নিজেদের রুমে দরজা আটকে বসে রইল। আর আশেপাশের মানুষজন রোজ রোজ দোতলা বাড়ির চেঁচামেচি শুনতে শুনতে অভ্যস্ত, তাই তারাও এখন বিরক্ত। আসে না চেঁচামেচি হলো। কেউ যদি দেখতে যায়ও, তবে সোহেল ভীষণ বাজেভাবে অপমান করে তাড়িয়ে দিত বাড়ি থেকে। খুশবু নিজের বোনকে দেখতে সকালে বোনের শ্বশুর বাড়িতে এসেছে। দোতলা বাড়ির অন্য রুম থেকে চেঁচামেচি হচ্ছিল বলে সে পা টিপে টিপে এগিয়ে যাচ্ছে। মুক্তা কুকিয়ে উঠে বলল, আমাকে মারছেন কেন? কি হয়েছে? তুই সামিয়াকে কি বলছস? কিছু বলিনি তো, কি বলবো? আমি জানোয়ার, আমি অক্ষম, আমার সন্তান দেওয়ার ক্ষমতা নেই। তোকে ঠকিয়ে বিয়ে করেছি। তুই বাজা মাইয়া, তাই 1 বছরে এখনো গর্ভবতী হতে পারিসনি। আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুললে জানে শেষ করে দেব। বেশ করেছি বলেছি। একটা কাপুরুষ, মেরুদণ্ডহীন, অসুস্থ পুরুষ তুই। উত্তর দে, আমাকে এভাবে ঠকালি কেন? আমি তো তোর সঙ্গে কখনোই অন্যায় করিনি। আমি আর 1 মুহূর্ত এখানে থাকবো না। আমার বোনকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাব। শরীরের সমস্ত শক্তি দিয়ে সোহেল মুক্তাকে থাপ্পড় দিল। ছিটকে পড়ল মুক্তা।
কেটে গেল ঠোঁটের কোণায়। মুক্তা হাত দিয়ে রক্ত মুছে তাচ্ছিল্য করে হাসল, যা দেখে সোহেলের মাথায় রাগ চড়ে গেল। মুক্তা উঠে দাঁড়িয়ে দৃঢ়ভাবে বলল, আমি বলেছি চলে যাব, তার মানে যাব। এতদিন কেন যে আমি তোর সঙ্গে থেকেছি, আজকে সিদ্ধান্তটা যদি আমি আরো আগে নিতাম, তবে এতদিন তোর অত্যাচার থেকে বেঁচে যেতাম। কোথায় যাবি? তালাকের মাইয়ারে কে ঘরে তুলবে? আমি যদি বলি গ্রামে তোর নাগর আছে, তাই আমার থেকে তালাক চাস, তাহলে তোর কথা কি কেউ বিশ্বাস করবে? না করলে আমার কিছু যায় আসে না, কারণ আমি জানি আমি সৎ। আমি এখনই চলে যাব মানে যাব, আর আমাকে এভাবে টর্চার করার জন্য পুলিশ কমপ্লেন করব। আমিও দেখব কি করে আটকাস আমাকে। রাতের অন্ধকারে যদি তোকে জ্যান্ত কবরও দিয়ে দেই, কেউ বুঝবে না। তুই পুলিশ অবধি পৌঁছানোর অপেক্ষা আমি করব। মুক্তা সোহেলের কথার কর্ণপাত করল না। বেরিয়ে আসতে নিলে দা হাতে সোহেল দৌড়ে এলো। এক কোপে মুক্তার মাথার এক পাশ ও কান সহ কেটে ফেলল। ভুবন কাঁপানো এক চিৎকার দিয়ে লুটিয়ে পড়ল মুক্তা। মুক্তার চোখ ছিল খুশবুতে স্থির। সে কোনো রকমে বলল, পালা খুশবু। সঙ্গে সঙ্গে খুশবু একটা চিৎকার দিল। সে যেন বাকরুদ্ধ হয়ে পড়ল। সোহেলের তখন মাথায় খুন চেপে বসেছে। সে পরপর দা দিয়ে আরো কিছু কোপ দিয়ে গলা থেকে মাথা পুরোপুরি আলাদা করে দিল। খুশবু ছিল স্তব্ধ। তার বোনের মৃত চোখগুলো যে তাকেই দেখছিল। রক্তাক্ত মেঝের রক্ত গড়িয়ে এলো তার পায়ের কাছে। সে চলতে ভুলে গেল। তবুও বোনের শেষ কথাটা বাজছিল তার কর্ণে, যার তাড়নায় দৌড় লাগালো। রক্তাক্ত পায়ের ছাপ পড়ছিল দোতলার বারান্দা দিয়ে। তার পিছু নিল সোহেল। খুশবু আলুথালুভাবে দৌড়ে এগুচ্ছিল, আর বোনের সেই নির্মম হত্যার চিত্র ভেসে উঠছিল। ততক্ষণে এলাকার লোক সব জড়ো হয়েছিল সোহেলদের বাড়িতে। অন্ধকারে খুশবু একটা জায়গায় গিয়ে অজ্ঞান হওয়ার মুহূর্তে কারোর সঙ্গে ধাক্কা খেল। আর সোহেল যখন সম্বিত ফিরে পেল সে কি করেছে, তখন হাতের দা ফেলে দিক বেদিক ভুলে পালালো। গ্রামের লোকজন জেনে গেল বাড়ির বউকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ এসে সোহেলকে না পেয়ে তার বাবা মাকে জেলে ঢুকিয়ে দিল। আর সেই থেকে খুশবুর অবস্থা খারাপ ছিল। টাকার অভাবে খুশবুর বাবা ভালো করে মেয়ের চিকিৎসা করতে পারছিলেন না। একদিকে বড় মেয়েকে হারানোর শোক, অন্যদিকে মেজো মেয়ের এই অবস্থা। আস্তে আস্তে খুশবু হলো মানসিক বিকারগ্রস্ত একজন মানুষ। সেদিন জফুরা খুশবুকে বাঁচিয়ে নিয়েছিল, না হলে সেদিন হয়তো খুশবুরও প্রাণ হারাতে হতো। সুফল দীর্ঘশ্বাস ফেলে চোখ মুছল। খুশবু ঘুমোচ্ছে তার বুকের ওপর মাথা রেখে। তার চেহারা দেখলে মনে হতো একটি নিষ্পাপ কুসুম ছাড়া আর কিছু না। কালিমার কোনো ছাপই তার মুখের ওপরে পড়েনি, বরং একটা পবিত্রতার ছায়া তার মুখটিকে স্নিগ্ধ করে রাখত। তার নিষ্পাপ মুখশ্রী দেখে কুৎসা রটনাকারীরা লজ্জিত হতো। কেমন করে এইরকম অপরূপ চেহারার একটি যুবতী পৃথিবীর হাজার ক্লেদাক্ত পরিবেশের সাথে যুক্ত থাকতে পারে, সে এমন একটা স্ক্যান্ডালের সঙ্গে জড়িয়ে আছে, একথা ভেবেই অবাক হয়ে যায় সুফল। সুফলের এখনো বিশ্বাস হচ্ছে না কেন এমন কিছুর সঙ্গে তার সাক্ষাৎ হলো। খুশবুর বোনের খুনের বছরখানেক পরেই খুশবু সুস্থ মানুষের মতো চলাচল শুরু করে। তাই তার বাবা মা ধরে নেয় সে সুস্থ। তবে মাঝে মধ্যে রাতের অন্ধকারে খুশবু কোথাও একটা চলে যেত, যা কেউই জানত না। এর আগে খুশবুর যে 3 জন স্বামী ছিল, তারা কোনো না কোনোভাবে ঠকাচ্ছিল তাদের স্ত্রীদের। খুশবু তাদের বিয়ে করতে একমাত্র তাদের শাস্তি দেওয়ার জন্য। খুশবু তার নিজের বড় বোনের জায়গায় সেসব মেয়েদের ভাবত। সুফল আবার তাকালো খুশবুর দিকে। ভোরবেলা আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল খুশবু। সুফল সারা রাত ছটফট করছিল। শেষ রাতের দিকে ঘুমিয়েছে সে। খুশবু সুফলের কপালে নিজের কপাল ঠেকিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। সুফল নড়ে চড়ে উঠে তাকালো। অবাক নয়নে কিয়ৎক্ষণ সুফল তাকিয়ে থাকে। খুশবু লজ্জা পেল। সুফল ঘুম ঘুম কণ্ঠে বলল, এতই অসার আমি চুম্বনও বুঝিনি। মনে মনে দিয়েছিলে, তাও তো সেটা না বোঝার নয়। ঘরে কত লোক ছিল, তাই ঋণ স্বীকার করিনি। ভয় যদি কোনো ক্ষতি হয়? খুশবু বুঝতে না পেরে ব্রকুসকে তাকালো। এমন অদ্ভুত কথা সুফলের মুখ থেকে প্রথমবার শুনল। রাত থেকে এমন অদ্ভুত আচরণের মানে ধরতে পারল না খুশবু।
কি হয়েছে বলুন তো? এত শক্ত কথার মানে কি? আগে কখনোই এভাবে কথা বলেননি। কিছু হয়নি তো? আপনার অফিসে কিছু হয়েছে? আপনার সত্যিটা কিন্তু আমি জানি। কিরকম সত্যি? সুফল কিছুটা চমকে উঠল। সোজা হয়ে বসে আবার বলল, তুমি কি আমাকে অনুসরণ করো, নজর রাখছো? না, তবে আমি মনে করি অনুসরণ করা উচিত ছিল। আমার বর যে পুলিশ কর্মকর্তার লোক সেটা আমি তবে আরও আগে জেনে যেতাম। তাই এটা লুকিয়ে রাখার মানে কি? শুনুন, আমি আপনার ড্রয়ার থেকে আপনার ডকুমেন্টস পেয়েছি। আপনার প্রায় সব তথ্যই রয়েছে। তুমি আমাকে না বলে আমার ড্রয়ারে হাত দিয়েছ কোন সাহসে? বলো। খুশবু ভয়ে কিছুটা অপ্রাকৃতিস্থ হয়ে বলল, আসলে আমি তো এমনি সেদিন কাপড় খুঁজতে গিয়ে দেখি একটা ড্রয়ার, আর তার ভেতরে আপনার সব ডকুমেন্টস। মিথ্যা কথা, আমার ড্রয়ারের কথা কেউ জানে না। তুমি কি করে জানলে? পুলিশরা সবচেয়ে বেশি সন্দেহবাতিক হয়। এদের রক্তে শিরা শিরা সন্দেহ। সত্যি কথা হজম করতে পারে না, সেটার মধ্যেও সন্দেহ করে। সুফল খুশবুর বাহু 2 হাতে চেপে ধরল। ক্ষিপ্ত হয়ে বলল, সত্যি করে বলো, তুমি জানলে কি করে আমি পুলিশে আছি? আমি শুরু থেকেই জানি। কি করে জানলাম বললাম তো, কিন্তু আপনি এমন রেগে যাচ্ছেন কেন? কিছু না, আমি তো আপনার বই। আমি তো আর জনে জনে আপনার সিক্রেট কথা কাউকে বলতে যাব না। সুফলের ফোন বেজে উঠল। খুশবুর সামনেই ফোনটা কানে নিল। এরপর তড়িঘড়ি করে তৈরি হয়ে ছুটল সে। যাওয়ার আগে খুশবুর দিকে একবার তাকালো না পর্যন্ত। গাড়িটি গড়িয়ে গড়িয়ে চলতে লাগলো। সুজন বেশ বুঝতে পারল গাড়ির গতি বেশ স্লথ হয়ে আসছে। তাই লোকটিকে সে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলল। আফিংয়ের নেশা অস্থির হয়ে উঠছিল সুজন। তার গলা জ্বলতে লাগলো, কাঁপতে লাগলো হাতগুলি। হাতের আঙুল অন্য হাত দিয়ে কসলাতে লাগলো সে। কপাল ঠেকিয়ে গাড়িতে কয়েকবার ঠোকা দিল। তবুও গাড়ি সেভাবেই চলতে লাগলো। উন্মাদের মতো ঘুঙাতে লাগলো সুজন। পথের যেন আর শেষ নেই। মাকড়সা জালের মতো পথটা কেবল জট পাকিয়ে চলেছে। একঘেয়ে চলার তা সহ্য হচ্ছিল না। কুয়াশা ঘন হয়ে এলো আস্তে আস্তে। ভয় পেয়ে গেল সে। আর কতক্ষণ লাগবে যেতে? একটা ভাঙা খড়খড়ে আওয়াজে টেনে টেনে লোকটা বলল, এই তো আর একটু। এত অধৈর্য হলে চলবে? আমার গলা জ্বলছে, আমাকে দ্রুত নিয়ে চলো। মৃত্যুর দিকে ধাবিত হও বলেই জোরে গাড়ি চালাতে লাগলো লোকটা। সুজন ঘাবড়ে গেল। সুজন আড়ালে লুকিয়ে আগে থেকে আফিং খেত। এই মাস 7 হলো এই গাড়ি চালক লোকটার সঙ্গে পরিচয় হয় সুজনের। সেই থেকে সে আলাদা করে নেশা করত। বাড়িতে ফিরত দ্রুত, একমাত্র এই কফির জন্য। খুশবুর বানিয়ে দেওয়া কফিতে আফিংয়ের স্বাদ পেয়ে সেই কফি খেতে লাগলো। কিন্তু আস্তে আস্তে সে বুঝতে পারল আফিং দিচ্ছে না খুশবু, আর এতেই মাথা খারাপ হয়ে গেছে সুজনের। সুজন ভেবেছিল বাড়িতে কফির নাম করে যদি আফিং খেতে পারে তবে কারো সন্দেহ হবে না। সেও আফিংয়ের স্বাদ পাবে আর কারো সন্দেহ হবে না। আরে কি করছো? আস্তে চালাও গাড়ি, ঘোরাও গাড়ি, আমি বাড়ি যাব। নিজে থেকে যখন মৃত্যুর দ্বারগোড়া এসেছ তখন তো ফেরার পথ নেই। তুমি বেইমানি করছো আমার সঙ্গে। বেইমান? আমি খুশবুকে বলে দেব তোমার কথা। বেঁচে ফিরলে তো বলবে। লোকটা বিকৃত করে হাসতে লাগলো খিক করে। ভয়ানক সে হাসি। সুজন ভয়ে গাড়িতে কোণঠাসা হয়ে গেল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।